বনানীর দিন নাটক পাঠের আসরে আজকে আমি যে নাটকটা পড়ব তার শিরোনাম হলো প্রেস্টিজ। আমাদের সল্টলেকের বাড়ির পাশেই একটা পার্ক আছে, আর সেই পার্কের গায়ে একটা ঝুপড়ি অনেক দিন ধরে আছে। ওখানে থাকে মালতী আর তার বাচ্চা। ওকেও ছোট থেকে দেখছি, তাকে নিয়েই আমার এই নাটকটা লেখা। তাহলে শুরু করি নাটক। বেলা 10টা। এখন আমার এক কাপ চা আর টোস্ট নিয়ে বাইরের বারান্দায় বসার টাইম। তোমরা ভাবছো, ওমা সে কি, এত বেলায় চা? না গো, এটা আমার সেকেন্ড চা। আমার না খুব ভোরে ঘুম থেকে ওঠা অভ্যেস। তখন আমি এক কাপ চা নিয়ে ছাদে চলে আসি। আসলে ছোটবেলা থেকেই আমার সানরাইজ দেখতে খুব ভালো লাগে, এখনও ভালো লাগে। সদ্য রিটায়ার করেছি কলেজ থেকে, অঢেল সময় ভোরবেলা ছাদে উঠে একটা জায়গায় বসে চা খেতে খেতে আমি সূর্য ওঠা দেখি। কত রকমের পাখি আসে, তাদের একটু খেতে দিই, তারপর খানিকক্ষণ ছাদে হাঁটি। ওটাই আমার মর্নিং ওয়াক। ওটা হয়ে গেলে নিচে নেমে আসি। এখন বেলা 10টা। এখন তো আর কলেজ নেই। সকালের চাটা আমি নিজেই করে নিই, পরেরটা মানি করে দেয়। ও আমাদের বাড়িতেই থাকে, ছোট থেকে আছে। আমার বাড়ি এখন নিস্তব্ধ, চুপচাপ। আমার ছেলে বৌমা দুজনেই 9:30টার মধ্যে কাজে চলে যায়। দুজনেই ইঞ্জিনিয়ার, দুজনে একই অফিসে কাজ করে। আর আমার একটা নাতি, সে ক্লাস 1-এ পড়ে। সে বেরিয়ে যায় স্কুলের গাড়িতে 8:30টায়। ব্যাস, বাড়ি খালি। বানি গেছে বাজারে। বাড়িতে এখন আমি একা। চা নিয়ে বারান্দায় এসে বসলেই একটা মিষ্টি গলা শুনতে পাই। ও দিদা, দিদা, চা খেয়েছ? টোস্ট দিচ্ছে? আমি মাথা নেড়ে বলি হ্যাঁ। আমাদের এখানে প্রত্যেকটা গলির মাঝ বরাবর একটা করে পার্ক আছে। যদিও জায়গাটা সো কল্ড সফিস্টিকেটেড বলেই বিখ্যাত, তা সত্ত্বেও এখানে পার্কের গায়ে ঝুপড়ি রয়েছে, অনেক দিন আছে। আমার বাড়ির পাশেই আছে এরকম একটা ঝুপড়ি, অনেক দিন। মালতী থাকে ওর বছর 5-এর ছেলেটাকে নিয়ে। আগে ওর মাও থাকতো, মা মারা যাওয়ার পর এখন মালতী থাকে। ওর ছেলে পাপলুর সঙ্গে রোজ এই সময়টায় আমার কথা হয়। কি কথা হয় তোমরাই শোনো। দিদা, ও দিদা, চা খেয়েছ? খেয়েছি রে। টোস্ট খেয়েছ? টোস্ট খেয়েছি তো। আর ভাত, ভাত খেয়েছ? না রে, পরে খাবো। এবার আমি প্রশ্ন করি, তুই খেয়েছিস? হ্যাঁ, খেয়েছি তো। কি খেয়েছিস? চা খেয়েছি, বিস্কুট খেয়েছি। আমার মুখ থেকে বেরিয়ে যায়, এইটুকুনি ছেলে তুই চা খাস? বলেই আমি অপ্রস্তুত হয়ে যাই। তক্ষুনি তক্ষুনি কল থেকে জল নিয়ে মালতী আসে। ছেলেকে বলে, আবার জ্বালাচ্ছিস দিদাকে? হ্যাঁ? ও মাসিমা, 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 তুমি ওর সঙ্গে একদম কথা বলো না তো, ও একবার লাই পেয়ে যাচ্ছে। আর দিদার কোনো কাজ নেই নাকি রে? হ্যাঁ? আমি আস্তে আস্তে উঠে ঘরে চলে আসি। নিজের প্রশ্নে নিজেরই লজ্জা করছে। কাজের লোক ভাদু ঘর ঝাঁট দিতে শুরু করেছে। বানিও রান্না চাপিয়ে দিয়েছে। এবেলা তো খাবো শুধু ও আর আমি, মানে বানি আর আমি। বেশিরভাগ রান্নাই ও বেলা খাওয়া হবে। ভাদু ততক্ষণ কাজ করবে, যখন হয়ে যাবে তখন বাড়ি চলে যাবে। কিন্তু ও যতক্ষণ কাজ করবে ততক্ষণ বকবক করবে। ওর বয়স 30 হবে, তবে দেখলে মনে হয় বছর 20। খুব রোগা, তবে অসুস্থ নয়। কিন্তু প্রথম যখন আমাদের বাড়িতে কাজ করতে এলো না,
তো তখন ওকে দেখে আমি জিজ্ঞেস করেছিলাম, এই ভাদু, তুই তুই এত রোগা কেন রে? মার খেয়ে খেয়ে রোগা গো, ভাদু বলে। আমি অবাক হয়ে বলি, ওমা সে কি, কে মেরেছে তোকে? ভাদু বলে, কে আবার? আমার বর গো। সকালবেলা তাকে দেখলে পরে বুঝতে পারবে না গো মাসি, রাত্রিরে তার চেহারাটা কি হয়। হ্যাঁ, প্রত্যেক দিন রাত্রিরে এক পেট মদ খেয়ে বাড়ি এসে আমায় পেটাতো। বাড়ির লোক কিন্তু কিচ্ছু বলতো না, বলে পুরুষ মানুষ ওরম একটু হয়, মেয়ে মানুষের একটু সহ্য করতে হয়। তো কত সহ্য করবো রে? হ্যাঁ, 1 বছর পরে একদিন ধুত্তারি তোর পুরুষের নিকুচি করেছে বলে এক কাপড়ে শ্বশুরবাড়ি থেকে বেরিয়ে এলাম। জোর গলায় বললাম, আমি বরের ঘর করব না, করব না, করব না। তোমরা যদি টান্ডাই মান্ডাই করো তো সোজা পুলিশ, এই কথা জানবে। হ্যাঁ, আমি আর বানি না ওর এই কথাগুলো শুনে দুজনেই খুব থতমত খেয়ে গেছিলাম। তারপর বানি ভয়ে ভয়ে বলেছিল, বাপরে, তোর কি সাহস রে ভাদু। সেই থেকে সেই থেকে এই ভাদুকে আমার এত ভালো লেগে গেল। এত মনের জোর যার, তাকে ভালো না বেশে থাকা যায়? তোমরাই বলো। ভাদু কাজ সেরে চলে গেছে, বানিরও রান্না সারা। ও চান করে বেরিয়ে এলে তারপর আমরা দুজনে খাবো, আর তারপরেই তো তিনি এসে যাবেন। তিনি মানে আমার নাতি বুবলা। আমাদের বাড়ির গলির মুখেই ওর স্কুল বাসটা এসে দাঁড়াবে, আর রাজপুত্তুর নামবেন। কিন্তু কিন্তু যদি তিনি আমায় দেখতে না পান, তাহলে তো তিনি বাস থেকে নামবেনই না। অতএব আমায় সেখানে থাকতেই হবে। বাসে ওঠাবও আমি, নামাবও আমি। রিটায়ার করার পর থেকে এই কাজটা আমি করি, আমার ভালো লাগে করতে। আজও আনতে গেছি। ওকে নিয়ে যখন বাড়িতে ঢুকছি, তখন শুনলাম একটা ডাক, এই বুবলা, বুবলা, খেলা করবে? তাকিয়ে দেখি পাপলু ওদের ঝুপড়ির সামনে দাঁড়িয়ে বুবলাকে ডাকছে। বুবলা মুখ ঘুরিয়ে বলল, না। তারপর ছুটে বাড়ির ভেতর চলে গেল। আমার আমার এত লজ্জা লাগলো, আমি ওখানে দাঁড়াতেই পারলাম না, তাড়াতাড়ি বাড়ির ভেতর ঢুকে পড়লাম। বানি বুবলার জামা কাপড় চেঞ্জ করিয়ে দিয়েছে। বুবলা বারান্দায় এসে চেয়ারে বসে পড়ল। এখনো খাবে, মানে আমার হাতে খাবে। দুবেলায় সে আমার হাতে খাবে। 2 বছর রিটায়ার করেছি, তারপর থেকে এই নিয়মটা চালু হয়েছে। আর কি খাবে? ম্যাগি। এটাই ওর সবচেয়ে পছন্দের খাবার। আমি ও বাড়িতে আসার আগেই খাবারটা রেডি করে রেখেছি। সেটাও তো আমার আরেকটা কাজ। আমি ওর খাবারটা নিয়ে বারান্দায় এসে বসি। তখনই আমার চোখ পড়ল ঝুপড়িটার দিয়ে। দেখি ওখানে তখনও পাপলু বসে আছে, এদিকেই তাকিয়ে। বুবলার হাতে মোবাইল ও কার্টুন দেখছে। আমি খাওয়াতে খাওয়াতে বললাম, বুবলা, তুই 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 পাপলুর সঙ্গে একটু কথা বললি না কেন রে সোনা? মা মা বারণ করেছে, ও খেতে খেতে বলল। বারণ করেছে? তোর মা? কেন? আমি অবাক হয়ে জিজ্ঞেস করি। বুবলা আমার দিকে তাকিয়ে চুপি চুপি বলে, ওর গায়ে জান মাছি না, তাই। আমি চুপ করে বসে ওকে খাওয়াতে থাকি। মনে মনে ভাবি, হ্যাঁ, এইটুকু বাচ্চাকে এসব কি শেখাচ্ছে ওর মা? ওর বাবা এসব কথা বলবে না আমি শিওর, কিন্তু ওর মাও তো অনেক লেখাপড়া জানা মেয়ে। সে নিজের ছেলেকে এমন কথা শেখাচ্ছে, তাহলে এত পড়াশোনা করে লাভটা কি? বুবলার খাওয়া সারা, আমরা ভেতরে যাব। এমন সময় পাপলু নিচের থেকে বলে ওঠে, এই বুবলা, বুবলা, কি খাইছিস রে? ম্যাগি? কেমন খেতে? কেমন রে? ভালো হয়েছে? আমার মা দেয় না রে, আমি তো চাই কিন্তু মা দেয় না। বুবলা বোধহয় জার্মের ভয়ে তাড়াতাড়ি ভেতরে চলে গেলেন। আমিও চুপচাপ চলে এলাম। নিজেকে ওই বাচ্চাটার কাছে এত অপ্রস্তুত লাগছিল যে আর ওখানে আমি 1 সেকেন্ড দাঁড়িয়ে থাকতে পারলাম না। ঘরে গিয়ে শুয়ে পড়লাম। বুবলাকেও ডাকলাম না শুতে।
ও রোজ এই সময় আমার কাছে শোয়, আজও বাণীর কাছে থাকুক। হঠাৎ একটা কান্নার শব্দে ঘুমটা ভেঙে গেল। বাচ্চার কান্না। তাড়াতাড়ি বারান্দায় যেতে গিয়ে থমকে গেলাম। পাপলু কাঁদছে আর মালতী ওকে খুব মারছে। শুনলাম মালতী বলছে, কেন বলেছিস ম্যাগির কথা? কেন বলেছিস ম্যাগির কথা? কেন কেন বললি মা দেয় না? ও যখন খায় তুই কেন তখন এখানে বসে থাকিস? কেন 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 তুই ওর খাওয়া দেখিস? আর দেখবি কোনদিন? বল, দেখবি? ম্যাগি 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 বড় লোকেরা খায়, আমি কোথা থেকে দিব তোকে? হুম? কেন তোর এত নোলা? এত নোলা কেন? বলতে বলতে কেঁদে ফেলে মালতী। আমি আর বারান্দায় যেতে পারলাম না। একটা প্রচণ্ড অপরাধবোধ কাজ করছিল। শুনতে পেলাম বাণী কিছু বলছে মালতীকে, আর মালতী খুব কাঁদছে। বেচারি। আমি কি করব বুঝে উঠতে পারছিলাম না। কারোর সঙ্গে কথা বলতে ইচ্ছে করছিল না, খেতে ইচ্ছে করছিল না, শুধু মালতীর কথা ভাবছিলাম। পাপলু হবার 1 বছর বাদে ও জানতে পেরেছিল যে ওর বরের আর একটা বউ আছে, 2টো বাচ্চাও আছে। ও বরকে বলেছিল যে ও সব কিছু সহ্য করবে, কিন্তু সতীন সহ্য করবে না। ছেলে নিয়ে বাপের বাড়ি চলে এসেছিল। সেখানে ভাইরা জায়গা দেয়নি। বাবা ছিল না, মাকে নিয়ে বেরিয়ে এসেছিল। ওইটুকু মেয়ে, কত আর বয়স তখন, কি মনের জোর আর কি অপমান জ্ঞান। সাবাস, সাবাস মালতী। ভোরবেলা ঘুম থেকে উঠে আজকে আমি আর ছাদে যাইনি, বারান্দাতেও না। শুধু ভেবেছি আমি কি করতে পারি, আমার এখন কি করা উচিত। বুবলা স্কুলে চলে গেল। খানিক পরে ওর বাবা মাও বেরিয়ে গেল। তারপর বাণীও আমায় চা করে দিয়ে বাজারে চলে গেছে। আমি কিন্তু তখনও ভেবে চলেছি আমার কি করা উচিত। বেলা 11:30। আমি চুপচাপ রান্নাঘরে ঢুকলাম। ক্যাবিনেট খুলতেই চোখে পড়ল সারি সারি ম্যাগির প্যাকেট। একটা নিয়ে গ্যাসে চাপালাম। বাণী আনাজ কুটতে কুটতে আমাকে দেখছে, ও কিচ্ছু বলছে না। আমার রান্না হয়ে গেল, ঠিক 2 মিনিট লাগে। আমি একটা বাটিতে ম্যাগি ঢেলে নিয়ে তারপর বারান্দায় এসে দেখলাম মালতী তার কাজ সেরে এসে রান্না বসিয়েছে। আমি খাবারটা নিয়ে নিচে চলে এলাম। বাণী আমায় দেখেই চলেছে, কিচ্ছু বলছে না। আমি আমি আস্তে আস্তে ওদের ঝুপড়ির কাছে গিয়ে দাঁড়াই। মা ছেলে দুজনেই আমাকে দেখে এগিয়ে আসে। মালতী বলে, কি হয়েছে মাসিমা, কি হয়েছে? আর পাপলু আমায় দেখে একগাল হেসে আমার হাতের দিকে তাকিয়ে বলে, কি এনেছো দিদা? এটা আমার জন্য এনেছো? আমি কিচ্ছু বলতে পারি না, আমি কিচ্ছু বলতে পারি না। নিজেকে সামলে ওর মায়ের হাতে বাটিটা তুলে দিয়ে বলি, এটা তুই ওকে খাইয়ে দিস মা। মালতীর চোখের জল দেখে আমি আর থাকতে পারি না। আমি তাড়াতাড়ি বাড়ি দিয়ে পা বাড়াতেই পাপলু বলে, ও দিদা, আমাকে খাইয়ে দিবে না? ওকে তো রোজ রোজ খাইয়ে দাও, আর দিবে, আমার দিবে না? চুপ চুপ, একদম কথা বলবি না। এত বড় তোর আসপর্দা, তুই দিদাকে খাইয়ে দিতে বলছিস? চেঁচিয়ে ওঠে মালতী। তারপর চোখের জল মুছে বলে, তুমি তুমি ঘরে যাও মাসিমা, তুমি ঘরে যাও, আমি ওকে খাইয়ে দিচ্ছি। আমিও চোখের জল সামলে ধীরে ধীরে বাড়ি চলে আসি। মনে মনে বলি, এমনই এমনই প্রেস্টিজ নিয়ে চিরদিন থাকিস মালতী। তুই, পাদু, তোরা সবাই তোরা সবাই এরম প্রেস্টিজ নিয়ে থাকিস রে। হঠাৎ মনে হলো, আচ্ছা, দিদা ডাকটা যে এত মিষ্টি, কই আমি আগে তো জানতাম না। ঘাড় ঘুরিয়ে দেখি ঝুপড়ির সামনে বসে পাপলু মনের আনন্দে তাড়িয়ে তাড়িয়ে খাচ্ছে ওর প্রাণের খাবার, ম্যাগি। আমি প্রাণ ভরে কাঁদলাম, খুব কাঁদলাম। অনেক দিন পর আনন্দে আনন্দে কাঁদলাম।
কেমন লাগলো নাটকটা? ভালো লেগেছে? আমার এই নাটকটা 2025 সালে বইমেলাতে আমার জলছবি বলে যে বইটা বেরিয়েছে তার মধ্যে আছে। তোমাদের যদি নাটকটা ভালো লেগে থাকে তাহলে লিংক শেয়ার করে কমেন্ট করতে ভুলবে না কিন্তু। হুম। আর অবশ্যই বেল আইকন ক্লিক করবে, তাহলে আমি যখন নাটকটা আপলোড করব তখন সরাসরি তোমাদের কাছে চলে যাবে নাটকটা। মনে থাকবে তো? ভালো থেকো সবাই, ভালো থেকো, ভালো রেখো।